আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এটার খুবই কুইক একটা রিভিউ করে ফেলবো আমরা, এবং এখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। যেহেতু নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এই টপিকে 15 মার্কস অ্যালোকেট করা হয়েছে, সো খুব ইম্পর্ট্যান্ট বুঝতেই পারছি। একদম শুরুতেই আমরা নীতিবিদ্যা ও নৈতিকতার ভিত্তিতে আসি। দেখতে পাচ্ছি ইথিক্স এই শব্দটি এসেছে গ্রিক শব্দ ইথোস থেকে, যার অর্থ চরিত্র বা রীতিনীতি। তাহলে খেয়াল করি, ইথিক্স শব্দটি এসেছে ইথোস শব্দ থেকে, এটি একটি গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে চরিত্র বা রীতিনীতি। মোরালিটাস শব্দ থেকে এসেছে মোরালিটি, এবং মোরালিটাস এই শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে সঠিক আচরণ বা চরিত্র। তাহলে খেয়াল করি, ইথিক্স শব্দটি এসেছে ইথোস থেকে, যেটি গ্রিক শব্দ। মোরালিটি শব্দটি এসেছে মোরালিটাস থেকে, যেটি একটি ল্যাটিন শব্দ। এবং ইথিক্স শব্দটির উৎপত্তি যে জায়গা থেকে, সেটার অর্থ হচ্ছে চরিত্র বা রীতিনীতি, এবং মোরালিটাস শব্দের অর্থ হচ্ছে আচরণ বা চরিত্র। এবং ইথিক্স এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে দেখতে পাই, দুই রকমের দেখতে পাই। একটা হচ্ছে পরিণতিবাদী বা টেলিওলজিক্যাল, যেটি গ্রিক নীতি দর্শন। আর একটা হচ্ছে পরিণতি মুক্ত বা ডিওন্টোলজিক্যাল, যেটি হিব্রু নীতি দর্শন। পরিণতিবাদীটা কাজের পরিণতি, ফলাফল বা লক্ষ্যকে মূল্যায়ন করে, যেমন উদ্দেশ্য নৈতিকতা। এবং হিব্রু নীতি দর্শন থেকে যেটা এসেছে পরিণতি মুক্ত, সেটাকে ডিওন্টোলজিক্যাল, যেটা সেটা কাজের নিজস্ব বৈশিষ্ট্যের কারণে তাকে সঠিক বা ভালো মনে মনে করে। তো এটা পরিণতি মুক্ত থাকবে এটি। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। পরিণতি কি হবে, ইম্প্যাক্ট কি হবে, ফলাফল কি হবে, সেটার কোনো ধার ধারে না। ঠিক আছে। সো উইলিয়াম লিরির মতে নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে উইলিয়াম লিরি বলছেন যে নীতিবিদ্যা কি, নীতিবিদ্যা হচ্ছে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা পরবর্তীতে যাই। নীতিবিদ্যার প্রতিকৃত ও মূল ধারণা, এখানে প্রতিকৃত বা আনটি ভুল রয়েছে, এখানে ফলাটা হবে না। প্রতিকৃত ও মূল ধারণা দেখি। সক্রেটিস, প্লেটো, ইমানুয়েল কান্ট এবং অ্যারিস্টটল এই চারজন কি বলছেন। সক্রেটিস সর্বপ্রথম নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেন। তো নৈতিকতার উপর প্রথম গুরুত্ব আরোপ করেন কে? সক্রেটিস। তার মূল দর্শন হচ্ছে ভার্চু ইজ নলেজ, বা সদ্গুণী জ্ঞান, বা জ্ঞান হয় পুণ্য। প্লেটো, যেহেতু সিরিয়ালটা প্রথমে আসছিলেন সক্রেটিস, তারপর এসেছেন প্লেটো, তারপর অ্যারিস্টটল। সো আমরা অ্যারিস্টটলের উপর প্লেটোকে আলোচনা করি। প্লেটো, তিনি চারটি সদ্গুণের কথা বলেছেন। চারটি গুণ কি কি? প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। আত্মনিয়ন্ত্রণকে মিতাচার বলা হচ্ছে। সো চারটি সদ্গুণের কথা বলেছেন প্লেটো: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ বা পিতাচার এবং ন্যায়। এবং ন্যায়কেই রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের জন্য অত্যাবশ্যকীয় সদ্গুণ বলেছেন। তাহলে প্লেটো চারটা সদ্গুণের কথা বলেছেন, ঠিক আছে, বাট চারটার মধ্যে ন্যায় এটাকেই রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের জন্য অত্যাবশ্যকীয় উপাদান বলেছেন। সক্রেটিস, প্লেটো বুঝলাম, এবার আছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার নিকোম্যাচিয়ান ইথিক্স গ্রন্থে মধ্যপন্থা বা গোল্ডেন মিনকে সদ্গুণ উদ্ভবের কারণ বলেছেন। তাহলে খেয়াল করে, নিকোমেশিয়ান ইথিক্স এটি লিখেছেন কে? অ্যারিস্টটল। এবং তিনি মধ্যপন্থা বা গোল্ডেন মিন, এই এই মধ্যপন্থা গোল্ডেন মিন থেকে সদ্গুণ উদ্ভবের কথা বলেছেন। এবং সর্বশেষ ইমানুয়েল কান্ট, যিনি কর্তব্যমুখী নৈতিকতা বা ডিওন্টোলজিক্যাল ইথিক্সের প্রবর্তক। তার মূল তত্ত্ব হচ্ছে সত্যহীন আদেশ বা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। খেয়াল করি কিওয়ার্ড গুলো: ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ বা সত্যহীন আদেশ, কর্তব্যমুখী নৈতিকতা বা ডিওন্টোলজিক্যাল ইথিক্স, এগুলোর প্রবর্তক কে? ইমানুয়েল কান্ট। ঠিক আছে। আমাদের বাংলার সংবিধানের 18 নম্বর যে অনুচ্ছেদ, সেখানে বলা হচ্ছে জনস্বাস্থ্য ও নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়। শুধু জনস্বাস্থ্য বা নৈতিকতা নিয়ে আলোচনা করা হয় বাংলাদেশ সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে। তো সক্রেটিস বুঝলাম সর্বপ্রথম নৈতিকতার উপর গুরুত্ব দিয়েছেন। প্লেটো চারটি সদ্গুণের কথা বলেছেন এবং ন্যায়কে বেশি গুরুত্ব দিয়েছেন। অ্যারিস্টটল মধ্যপন্থা বা গোল্ডেন মিন থেকে সদ্গুণ উৎপত্তি বলেছেন। এবং ইমানুয়েল কান্ট, তিনি কর্তব্যমুখী নৈতিকতা, ডিওন্টোলজিক্যাল ইথিক্স বা এবং মূল এবং সত্যহীন আদেশ বা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ এর উদ্ভাবন করেছেন। আমরা মূল্যবোধের যে স্থাপত্য, সেখানে সেখানে দেখি মূল্যবোধের স্থাপত্যতে। তো মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনা করে নীতি ও মানদণ্ড। মূল্যবোধ কি? মানুষের আচরণ পরিচালনা করে ইনার, ভিতরের যে মানদণ্ড বা নীতি রয়েছে, যে মানুষের আচরণ কেমন হবে, সেটার যে মানদণ্ড ভিতর থেকে আসে, সেটা হচ্ছে মূল্যবোধ। এবং এইখান থেকে আমরা তিনটা বিষয় একটু খেয়াল করবো। তিনজনের মতামত, যদিও মূল্যবোধের অনেকগুলো সংজ্ঞা রয়েছে, বাট তিনটা মতবাদকে আমরা বেশি গুরুত্ব দিব এখানে, খেয়াল করবো। এক নম্বর হচ্ছে আর উইলিয়াম। তিনি বলেছেন মানুষের ইচ্ছার একটি মানদণ্ড হচ্ছে এই মূল্যবোধ। ফ্রাঙ্কেল আঙ্কেল বলছেন আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ হচ্ছে মূল্যবোধ। এবং স্টুয়ার্ট সি ডট বলেছেন এমন রীতি হলো মূল্যবোধ যা ব্যক্তি সমাজের নিকট আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট লাভ করে। এগুলো হচ্ছে মূল্যবোধের সংজ্ঞা। তো মূল্যবোধের যে মূল্যবোধ সম্পর্কিত যে তিনটা বিখ্যাত উক্তি আমরা পাই, তিনটা উক্তির প্রবক্তা কারা কারা? আর উইলিয়াম, যিনি বলছেন মানুষের ইচ্ছার একটি মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। ফ্রাঙ্কলিন বলছেন আবেগিক আদর্শগত ঐক্যের বোধ হচ্ছে মূল্যবোধ। এবং স্টুয়ার্ট সি ডট বলছেন মূল্যবোধ হলো এমন রীতি যা ব্যক্তি সমাজের নিকট আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। এবং মূল্যবোধ হচ্ছে সমাজের মাপকাঠি ও ভিত্তি। সমাজের মাপকাঠি ও ভিত্তি কোনটি? মূল্যবোধ।
সমাজের মাপকাঠি বা ভিত্তি হচ্ছে মূল্যবোধ। নৈতিকতা সুশাসন কোনো কিছুই না। সমাজের মাপকাঠি বা ভিত্তি হচ্ছে, সামাজিক মাপকাঠি ভিত্তি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধে রয়েছে বৈচিত্র্যময়তা, রয়েছে আপেক্ষিকতা ও পরিবর্তনশীলতা। মূল্যবোধের তিনটা মেজর বৈশিষ্ট্য হচ্ছে এটা বৈচিত্র্যময়, আপেক্ষিক এবং পরিবর্তনশীল। এবং জাতীয় জীবনের দর্পণ স্বরূপ এই মূল্যবোধ। এবং মূল্যবোধ আইনের ভিত্তি। তাহলে আইনের ভিত্তি কোনটি? নৈতিকতা, সুশাসন, নাকি মূল্যবোধ, নাকি অন্য কিছু, নাকি প্রথা? সো আইনের ভিত্তি হচ্ছে এই মূল্যবোধ। চিরন্তন মূল্যবোধ হচ্ছে সত্য ও ন্যায়। তো এই স্লাইডটাতে আমরা আইনের ভিত্তি যে মূল্যবোধ হচ্ছে আইনের ভিত্তি, এটা বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবো। নেক্সট আমরা যাই মূল্যবোধের বিকাশ ও উপাদান। কিভাবে হয় মূল্যবোধ, আসলে বিকাশটা একটু দেখি। প্রথমে আসে পরিবার। শিক্ষার শুরু এবং মানবিক গুণাবলীর প্রাথমিক বিকাশটা হয় এই পরিবার থেকে। তারপর আসে সমাজ, সোসাইটি। সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। এটি চালিকা এটির চালিকা শক্তি হিসেবে কাজ করে সংস্কৃতি। এবং রাষ্ট্র বা স্টেট, গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত যে মূল্যবোধটা সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ বা ডেমোক্রেটিক আইনের শাসন, সহনশীলতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে পরমত সহিষ্ণুতা। সামাজিক মূল্যবোধ হচ্ছে সামাজিক ন্যায় বিচার বা সাম্য, শ্রমের মর্যাদা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ। এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধ। জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হচ্ছে জনকল্যাণ। যে কোনো জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কোনটি? জনকল্যাণ। যে কোনো জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হচ্ছে জনকল্যাণ। এবং সরকারি সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? জবাবদিহিতা, সৃজনশীলতা নয়। সরকারি সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জবাবদিহিতা। এরপর সুশাসন। মূলত গভর্নেন্স বা সুশাসন শব্দটি এসেছে গ্রিক শব্দ কুবার্নান থেকে। এটি গ্রিক শব্দ, যেমন আমরা ইথিওস থেকে ইথিক্স দেখেছি, এবং ইথোস শব্দটি গ্রিক শব্দ, যদিও মোরালিটাস এটি ল্যাটিন শব্দ। কুবার্নান কিন্তু গ্রিক শব্দ, এখান থেকে গভর্নেন্স শব্দটি এসেছে। সুশাসনের প্রথম ধারণা পাওয়া যায় প্লেটোর রিপাবলিক গ্রন্থে, এবং এটি একটি উইন উইন গেম। উইন উইন গেম রাষ্ট্র এবং জনগণের জন্য। তো খেয়াল করি, এটি সুশাসনের ধারণাটি প্রথম পাওয়া যায় প্লেটোর রিপাবলিক গ্রন্থে। তো প্রথমে ছিলেন সক্রেটিস, তারপর প্লেটো। তো সক্রেটিস থেকে পাওয়া যায় না, সক্রেটিস মূলত বেশি গুরুত্ব দিয়েছেন ইথিক্স বা নৈতিকতার বিষয়ে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। শাসন রাসনে তিনি বেশি গুরুত্ব দেননি। তারপরে আসেন প্লেটো। প্লেটো খুব গুরুত্ব দিয়েছেন এই শাসনে, সুশাসনে। এবং এখানে এটিকে উইন উইন গেম বলা হয় রাষ্ট্র এবং জনগণের জন্য। খেয়াল করব এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সুশাসন, এই সুশাসন সম্পর্কে বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মতবাদ দিয়েছে, বিভিন্ন রকমের কাজ করেছে। সেগুলো কি কি? সর্বপ্রথম কাজ হয় সুশাসন নিয়ে 1889 সালে বিশ্ব ব্যাংক কাজ করে। ওই সময় তারা সুশাসনের ধারণা প্রদান করে, এবং এই প্রত্যয়টি অর্থাৎ সুশাসন অর্থাৎ শাসন থেকে শাসনের সামনে সু ব্যবহার করে, গুড গভর্নেন্স, গভর্নেন্স থেকে গুড গভর্নেন্স নিয়ে আসে। এইটা প্রথম প্রত্যয়টি ব্যবহার করে হচ্ছে উদ্ভাবক হিসেবে কাজ করে এই বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক 1989 সালে। এর 3 বছর পরে বিশ্ব ব্যাংক গুড গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই রিপোর্টের প্রথম সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করে। সংজ্ঞা কিন্তু 89 সালে প্রদান করেনি, 92 সালে, 3 বছর পরে। এর আর ঠিক 3 বছর পরে এডিবি সুশাসনের ধারণা গ্রহণ করে, এবং আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে। তাহলে সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কোনটি? আইএমএফ। কবে? 1996 সালে এজেন্ডা হিসেবে গ্রহণ করে। তারপরে বছর 97 সালে ইউএনডিপি শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন, শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন এই নামক একটি রিপোর্টে সুশাসনের ধারণা ও মূলনীতি প্রবর্তন করে। সো খেয়াল করি, এরপরে যদি হচ্ছে 98 সালে এবং 99 সালে হচ্ছে এএফডিবি এবং আইডিএ, তারা হচ্ছে সুশাসনের ধারণা প্রদান করে। বাট সেগুলো তো গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম প্রদান করে। তারপর সংঘাতে 92 সালে এসে, এরপর 96 সালে এসে আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে, এবং ইউএনডিপি 1997 সালে এসে শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন এই রিপোর্টটা প্রকাশ করা শুরু করে। ঠিক আছে। আর বিশ্ব ব্যাংক 1992 সালে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রদান করে। গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে মূলত তারা সুশাসনের সুস্পষ্ট ব্যাখ্যা বা সংজ্ঞা দিয়েছিলেন। এবার সুশাসন সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতামতটা সেটা কি? সেটা হচ্ছে ম্যাকর্নি বলছেন যে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের সম্পর্ককে বোঝায়। ম্যাকর্নি বলছেন, এবং সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা এইটাই। ওনার অনেকগুলো সংজ্ঞা আছে, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা এটাই। সুশাসনের স্তম্ভ উপাদান। সুশাসনের স্তম্ভ 4টি। এটা বিশ্বব্যাংক 2000 সালের মতে 1994 সালে 4টা স্তম্ভই ছিল, বাট নামগুলো আলাদা ছিল। বাট হচ্ছে 2000 সালে বিশ্বব্যাংক নামগুলো পরিবর্তন করে, জিনিসগুলো একই, কন্টেন্ট একই, নামগুলো জাস্ট পরিবর্তন করে। 1 নম্বর হচ্ছে দায়িত্বশীলতা বা অ্যাকাউন্টেবিলিটি, 2 নম্বর হচ্ছে অংশগ্রহণ বা পার্টিসিপেশন, 3 নম্বর হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি, এবং 4 নম্বর হচ্ছে আইনি কাঠামো বা লিগাল ফ্রেমওয়ার্ক। সো বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ 4টি। 2000 সালে এটি দিয়েছে: দায়িত্বশীলতা, অংশগ্রহণ, স্বচ্ছতা, আইনি কাঠামো। দায়িত্বশীলতা, যখন দায়িত্বশীল আচরণ করবে
তখনই জনগণের অংশগ্রহণ ঘটবে, তখনই জনগণ প্রশ্ন করা শুরু করবে এবং স্বচ্ছতা তৈরি হবে, এবং এর ফলে আইনি কাঠামোগুলো ভালোভাবে স্ট্রং হওয়া শুরু করবে। এটা আমরা এই গল্পের ভাবে মনে রাখতে পারি। তো প্রথমে দায়িত্বশীল আচরণ করতে হবে, তারপর জনগণের অংশগ্রহণ বাড়বে। অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি আগে, দেন পার্টিসিপেশন আসবে, তারপর পার্টিসিপেশন এবং অ্যাকাউন্টেবিলিটি যখন থাকবে একসাথে, তখন স্বচ্ছতার জন্য জনগণ চাপ প্রয়োগ করবে এবং স্বচ্ছতা নিশ্চিত করার শুরু হবে, এবং তারপর আইনি কাঠামো স্ট্রং হবে বা আইনি কাঠামো গ্রহণ শুরু করবে। সো সুশাসনের উপাদান হচ্ছে অনেক প্রকারের, তবে ইউএনডিপির মতে 9টি উপাদান রয়েছে সুশাসনের। ইউএনও বা এডিবি এদের মতে 8টি উপাদান রয়েছে, বিশ্ব ব্যাংকের মতে 6টি উপাদান রয়েছে, ইউএনএইচসিআর এবং এএফডিবির মতে 5টি উপাদান রয়েছে। সো সুশাসনের উপাদান কয়টি, এই প্রশ্নটা ভ্যালিড না, বলতে হবে যে কার মতে বা কোন প্রতিষ্ঠানের মতে সুশাসনের উপাদান কয়টি। সো ইউএনডিবির মতে 9টি, ইউএনও মতে 8টি, বিশ্ব ব্যাংকের মতে 6টি এবং ইউএনএইচসিআর এবং এএফডিবির মতে 5টি। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং মত প্রকাশের স্বাধীনতা। ঠিক কোনটুকু অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন যদি না হয় তাহলে সুশাসন হবে। এখানে একটা প্রশ্ন নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি এখানে, যে সুশাসন নিশ্চিতকরণে নাগরিকের কোন দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিষ্ঠার সাথে পালন করা সবচেয়ে। সেখানে অবশ্যই উত্তর হবে যে নিয়মিত কর প্রদান করা। কেন? কারণ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থাৎ অর্থনৈতিকভাবে উন্নত না হতে পারলে সুশাসন ধারণাটা আসলে খুব ভালোভাবে কাজ করতে পারে না জিনিসটা। এবং মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই লাগবে, নাহলে স্বচ্ছতা তো আসবে না। হ্যাঁ, ওকে, আমরা নেক্সটে যাই। এক নজরে যদি সুশাসনকে নিয়ে দেখতে চাই, তো সুশাসনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন হচ্ছে আইনের শাসন। সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে এই আইনের শাসন। মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। তাহলে মূল ভিত্তি বলে বলবো আইনের শাসন, মানে আইনের শাসনের উপর দাঁড়ায় থাকে সুশাসন, কিন্তু এটির চাবিকাঠি মানে এটা খুলতে হলে, সচল করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে জবাবদিহিতা। তাহলে নিচে থাকে আইনের শাসন, উপরে জবাবদিহিতা। তালিকা শক্তি বা ড্রাইভিং ফোর্স হচ্ছে স্বচ্ছতা। গতিশীল করে হচ্ছে পার্টিসিপেশন, অর্থাৎ অংশগ্রহণমূলক প্রক্রিয়া গতিশীল করে। এবং অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা। তো নৈতিকতা যেহেতু ভিতরের বিষয়, অন্তর্নিহিত শক্তি। সুশাসনের অন্তরায় কোনটি? সুশাসনের অন্তরায় হচ্ছে নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি, দুর্নীতি ও স্বজনপ্রীতি। ঠিক আছে, গণমাধ্যম নিরপেক্ষ হইতে হবে, শক্তিশালী হইতে হবে, দুর্নীতি থাকা যাবে না, স্বজনপ্রীতি থাকা যাবে না। যদি এগুলো থাকে, এগুলো সমস্যা হয়, তাহলে অন্তরায় হয়ে যাবে। ফলাফলটা কি? সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়, টেকসই উন্নয়ন ও এমডিজি অর্জনে সুশাসনের সামাজিক দিকের উপর জোর দেওয়া হয়েছে, যাকে জোহানেসবার্গ প্ল্যান 2022 বলা হচ্ছে যেটাকে। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করি, যদি বলে মূল ভিত্তি কি, তাহলে আইনের শাসন, এবং আইনের শাসনটা সভ্য সমাজের মানদণ্ড। মূল চাবিকাঠি কোনটি? জবাবদিহিতা। চালিকা শক্তি কোনটি? স্বচ্ছতা। গতিশীল করে কিসের মাধ্যমে? অংশগ্রহণমূলক মাধ্যমে। এবং অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা। এইটা কিন্তু মনে রাখতে পারে এইভাবে, যে এই যে দায়িত্বশীলতা মানে হচ্ছে আইনের শাসন যখন আসবে, তারপর অংশগ্রহণ বাড়বে, স্বচ্ছতা আসবে এবং আইনের কাঠামো ঠিকভাবে আসবে। এইভাবে আমরা জিনিসটা খেয়াল করতে পারি। তো মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা, চালিকা শক্তি স্বচ্ছতা, গতিশীল করে হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া, অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা বা ইন্ট্রিনসিক পাওয়ার। আইনের ধারণা এবং কাঠামোতে আসি। আইন বা ল শব্দ উৎপত্তি হয়েছে একটি শব্দ থেকে, লেক শব্দ থেকে। এই লেক শব্দ হচ্ছে টিউটনিক শব্দ, এটি গ্রিক না, ল্যাটিন না, এটা টিউটনিক শব্দ। আইন কি, এই সম্পর্কে 4 জনের 4টা মতবাদ আমরা পাই। অ্যারিস্টটল বলছেন যুক্তিযুক্ত ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, অর্থাৎ আবেগহীন যুক্তি হইতে হবে, তাহলে এটা আইন। কে বলতেছে? অ্যারিস্টটল বলতেছে। তার মানে অ্যারিস্টটলের ফিলসফি যদি আমরা খেয়াল করি, অ্যারিস্টটল কিন্তু মধ্যম পন্থা বা গোল্ডেন মিন, সেটা সেটা থেকেই যে নৈতিকতার ধারণা, সেটা অ্যারিস্টটল বলেছিলেন। এবং এখানে আসে অ্যারিস্টটল বলতেছেন যে কোনো আবেগ থাকা যাবে না, আবেগহীন যুক্তি যদি থাকে সেটা হচ্ছে আইনের ধারণা, যুক্তি, সেই অভিব্যক্তিটাই হচ্ছে আইন। ঠিক আছে, সো অ্যারিস্টটলের যে কথাবার্তাগুলো সেগুলো একটু পেঁচানো, একটু বেশি ডিপ, একটু ফিলোসফিক্যাল, বুঝতে একটু টাইম লাগে। থমাস হব এবং জন অস্টিন এই দুজনেই বলছেন যে আইন সার্বভৌম শক্তির আদেশ, যেই শক্তিটা সার্বভৌম তাদের আদেশ যেটা, সেটাই আইন। জন লক বলতেছে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। ডাইসি বলতেছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান। এবং আইনের অনুশাসন, এই ধারণার প্রবক্তা কিন্তু এই ডাইসি, যাকে রুল অফ ল বলা হয়, আইনের অনুশাসন, এটি প্রথম ব্যবহার করেন এই ডাইসি। সো অ্যারিস্টটল বলতেছে আবেগহীন যুক্তি, অর্থাৎ থাকতে হবে, অর্থাৎ যুক্তিযুক্ত ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। থমাস হবস আর জন স্টেইন দুজনই বলছেন যে আইন সার্বভৌম শক্তির আদেশ। জন লক বলছেন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। এবং ডাইসি আইনের দৃষ্টিতে সকলে সমান। এবং আইনের দৃষ্টিতে সকলে সমান, এটা বাংলা সংবিধানে বলা আছে, 27 নং অনুচ্ছেদে বলা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান। এবার সে আইনের উৎস। তো আইনের উৎস আসলে 3 জনের মধ্যে 3 রকম।
যেমন জন অস্টিন এবং কিন্তু জন অস্টিন এবং থমাস হবস মিলে কিন্তু বলতেছিল যে আইন সার্বভৌম শক্তির উৎস, যে জন অস্টিন আইনের উৎসতে বলতেছে যে আইনের উৎস হচ্ছে সার্বভৌম ক্ষমতা, এবং তার সাথে সমত পোষণ করছেন কিন্তু থমাস হবস। অধ্যাপক হল্যান্ডকে এখানে কোনো মতামত দেননি, কিন্তু তিনি বলেছেন যে আইনের উৎস কিন্তু 6টি। কি কি? প্রথা, যেটি প্রাচীনতম উৎস; ধর্ম, যেটি গুরুত্বপূর্ণ উৎস; এরপর বিচারকের রায়, ন্যায় বিচার, জাস্টিস, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা, এটি আধুনিক উৎস। খেয়াল করতে হবে নিচের কোনটি আইনের উৎস নয়। অধ্যাপক হল্যান্ডের মতো নিজের কোনটি আইনের উৎস নয়, এভাবে প্রশ্ন আসতে পারে। তো মনে রাখবো, প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার। ন্যায় বিচার কিসের ভিত্তিতে সেটা ফ্যাক্ট না, বাট ন্যায় বিচার এটা আইনের উৎস। বিজ্ঞানসম্মত আলোচনা, অর্থাৎ যে আমাদের সাইন্টিফিক যে থিওরিগুলো থাকে, সাইন্টিফিক যে রিসার্চগুলো থাকে, সেগুলো আইনের উৎস হতে পারে। আইনসভা, এটি আধুনিক উৎস। তাহলে প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। ওপেনহাইম 7টি উৎসের কথা বলছেন, যেখানে অধ্যাপক হল্যান্ডের 6টির সাথে তিনি যুক্ত করছেন জনমত বা পাবলিক ওপিনিয়ন। সো আইনের উৎসের ক্ষেত্রে আমরা মনে রাখবো, জন অস্টিন বলছেন সার্বভৌম আদেশটাই হচ্ছে আইনের উৎস, একটাই আইনের উৎস। অধ্যাপক হল্যান্ড বলছেন 6টা আইনের উৎস রয়েছে। ওপেনহাইম বলছেন 7টা আইনের উৎস রয়েছে। আচ্ছা, এবার আমরা যাবো সাম্য, স্বাধীনতা ও অধিকার, এই জিনিসটা। এই স্লাইডটা একটু গুরুত্বপূর্ণ, অনেকগুলো কনফিউজিং বিষয় এখানে আছে। সহজ বিষয় আগে দেখি, যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস গুলো আসলে কি। সংবিধানে বর্ণিত 18টি অধিকার রয়েছে, এবং সংবিধানে 18টা অধিকার 22টা অনুচ্ছেদ জুড়ে রয়েছে। এগুলোকে বলা হচ্ছে মৌলিক অধিকার। এবার দেখবো ব্যক্তিগত কোনটি, সামাজিক কোনটি, রাজনৈতিক কোনটি, অর্থনৈতিক কোনটি এবং আইনগত কোনটি, অর্থাৎ কোনটি কোন ধরনের অধিকার, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। চলাফেরা করা, সমাবেশ করা, চলাফেরা করা ব্যক্তিগত অধিকার, ঠিক আছে, বাট সমাবেশ করা এটা ব্যক্তিগত অধিকার। সংগঠন করা ব্যক্তিগত অধিকার। চিন্তা বিবেকের স্বাধীনতা ব্যক্তিগত অধিকার, ঠিক আছে। ধর্ম পালন তো ব্যক্তিগত অধিকার। সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে সমাবেশ এবং সংগঠন, এই দুইটাই ব্যক্তিগত অধিকার। সামাজিক বা সোশ্যাল অধিকার কি কি? জীবনযাত্রা, এটা একটি সামাজিক অধিকার। যোগ্যতা অনুযায়ী সামাজিক সুযোগ লাভ, এটাও সামাজিক অধিকার। সেখানে মনে রাখতে হবে জীবনযাত্রা একটি সামাজিক অধিকার। রাজনৈতিক অধিকার হচ্ছে ভোট দান, ঠিক আছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে। সরকারি চাকরি লাভ, এটি একটি রাজনৈতিক অধিকার। মনে হতে পারে এটা সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, কিন্তু না, সরকারি চাকরি লাভ এটা রাজনৈতিক অধিকার। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, এটা রাজনৈতিক অধিকার। সো সরকারি চাকরি লাভ নিয়ে কনফিউশন হতে পারে, কনফিউশন থাকা যাবে না। কর্মে নিযুক্তি, এটি একটি অর্থনৈতিক অধিকার। ভাতা পাওয়া অর্থনৈতিক অধিকার। মজুরি লাভ, এটি একটি অর্থনৈতিক অধিকার। রাষ্ট্রের স্বীকৃত অধিকার কিছু রয়েছে, যেমন সম্পত্তি, শিক্ষা, চুক্তি, এগুলো আইনগত অধিকার। সম্পত্তি এবং শিক্ষা পাওয়া আমার কেমন অধিকার? শিক্ষা পাওয়া আমার কিন্তু মৌলিক অধিকার। মৌলিক মানে শিক্ষা পাওয়া আমার কি ব্যক্তিগত অধিকার না, সামাজিক অধিকার না। শিক্ষা পাওয়া আমাদের আইনগত অধিকার। চুক্তি এবং চুক্তিটা রক্ষা করা, চুক্তি রক্ষা করতে সাহায্য করা, সেটা আইনগত অধিকার। সম্পত্তি রক্ষা করতে সাহায্য করা, এটা আইনগত অধিকার, ঠিক আছে। সো ব্যক্তিগত অধিকার মধ্যে কনফিউশন লাগতে পারে হচ্ছে সমাবেশ, সংগঠন, এগুলো ব্যক্তিগত অধিকার, খেয়াল রাখতে হবে। জীবনযাত্রা একটি সামাজিক অধিকার, খেয়াল রাখতে হবে। সরকারি চাকরি লাভ, এটি একটি রাজনৈতিক অধিকার, খেয়াল রাখতে হবে। এবং ভাতা পাওয়া, মজুরি লাভ, কর্মে নিযুক্ত একটি অর্থনৈতিক অধিকার বা ইকোনমিক রাইট। অ্যান্ড সম্পত্তি, শিক্ষা, চুক্তি, এগুলো একটি আইনগত অধিকার বা লিগাল রাইট। হ্যাঁ, লিগাল রাইট। এবার দেখি দর্শনের জনক এবং মতবাদ, অর্থাৎ কোন জিনিসটা কে প্রবর্তন করেছে। জন লক, যিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন। জন লক, একটু আগে আমরা দেখলাম জন লক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কি? এই যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, এটা তিনি বলেছিলেন। এবং তিনি কিন্তু আধুনিক গণতন্ত্রের জনক। এবং অ্যারিস্টটল গণতন্ত্রকে সরকারের বিকৃত রূপ বলেছেন, ভালো কথা। বাট আধুনিক গণতন্ত্রের জনককে জন লক, ঠিক আছে, তিনি আধুনিক গণতন্ত্রের জনক। জেরেমি বেনথাম এবং জন স্টুয়ার্ট মিল, এই দুজন আধুনিক উপযোগবাদ বা ইউটিলিটারিজম এর জনক। এর মূল মন্ত্রটা হচ্ছে দ্য গ্রেটেস্ট গুড ফর গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব। আধুনিক উপযোগবাদ বলা হয় এটাকে। জেরেমি বেনথাম এবং জন স্টুয়ার্ট মিল। ইমানুয়েল কান্ট, তারা দুজন মিলে সার্বিক যুক্তিবাদ বা ইউনিভার্সালিজম এর জনক। মানুষের জন্য সার্বজনীনভাবে প্রযোজ্য আদর্শের উপর জোর দিয়েছেন। কে? ইমানুয়েল কান্ট। ম্যাক্স ওয়েবার, তিনি আমলাতন্ত্রের বা ব্যুরোক্রেসির জনক। একে লাল ফিতা দৌড় বা রেড বলা হয়, ডেস্ক জব যেটাকে বলা হচ্ছে। তাহলে আধুনিক গণতন্ত্রের জনককে জন লক। আধুনিক উপযোগবাদের জনককে জেরেমি বেনথাম এবং জন স্টুয়ার্ট মিল। সার্বিক যুক্তিবাদের জনককে ইমানুয়েল কান্ট। এবার দেখি কিছু মাস্টার মাইন্ড, দার্শনিক গ্রন্থ, মানে কিছু গ্রন্থগুলো দেখি, মাস্টারপিস গুলো দেখি। মাস্টার মাইন্ডের মাস্টারপিস, বার্নার্ড রাসেল লিখেছেন পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস, যেখানে বলছেন যে মানুষের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা অর্জন করা। তিনি লিখেছেন পলিটিক্যাল আইডিয়ালস। তিনি দর্শনকে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বলেছেন। কে? বার্নার্ড রাসেল। খেয়াল করি তাহলে। তো বার্নার্ড রাসেল সম্পর্কে দুইটা গ্রন্থ আমরা মনে রাখবো, পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস, এটা, এবং পলিটিক্যাল আইডিয়ালস, এই দুইটা। এবং তিনি দুইটা বিখ্যাত কথা বলেছেন, যে মানুষের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা অর্জন করা। এবার এটা কোথায় বলেছেন? পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস। এবং তিনি দর্শনকে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বলেছেন। জন স্টুয়ার্ট মিল
তিনি লিখেছেন অন লিবার্টি এবং ইউটিলিটারিজম, এবং তিনি যে ইউটিলিটারিজম লিখেছেন এটা স্বাভাবিক আধুনিক উপযোগবাদের জনক যেহেতু তিনি এবং জন স্টুয়ার্ট মিল, এবং যেহেতু জেরেমি বেনথাম মিলে আধুনিক উপযোগবাদের জনক, স্বাভাবিকভাবে ইউটিলিটারিজম লিখবেন জন স্টুয়ার্ট মিল, স্বাভাবিক। অন লিবার্টিও তিনি লিখেছেন। থমাস হবস তিনি লেভিয়াথান লিখেছেন। যে জ্যাক রুশো লিখেছেন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। মন্টেঙ্কু বানানটা দেখি, মন্টেঙ্কু, হ্যাঁ, বানানটির সাথে ইংলিশের সাথে বাংলাটা এখানে মিল নেই খুব একটা বানানটা। দ্য স্পিরিট অফ লস বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জনক পিটার সেঙ্গা, তিনি একজন অস্ট্রেলিয়ান ফিলোসফার। তিনি লিখেছেন দুইটা গ্রন্থ, অ্যানিমাল লিবারেশন অ্যান্ড ইথিক্স ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, অ্যানিমাল লিবারেশন অ্যান্ড ইথিক্স ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। তাহলে বার্ট্রান্ড রাসেল লিখেছেন পাওয়ার নিউ সোশ্যাল অ্যানালাইসিস, পলিটিক্যাল আইডিয়ালস। জন স্টুয়ার্ট মিল লিখেছেন অন লিবার্টি, ইউটিলিটারিজম। থমাস হবস লিখেছেন লিভিয়াথান। জ্যাক রুশো লিখেছেন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। মন্টেঙ্কু লিখেছেন দ্য স্পিরিট অফ লস। পিটার সিঙ্গার লিখেছেন অ্যানিমাল লিবারেশন অ্যান্ড ইথিক্স ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। বৈশ্বিক মানদণ্ড এবং জাতীয় শুদ্ধাচার নিয়ে একটু আলোচনা করি আমরা। এখানে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন, এটি গৃহীত হয়েছিল 2003 সালের 31 অক্টোবর এবং কার্যকর হয় 14 ডিসেম্বর 2005, 2 বছর পরে। খেয়াল করি যে যখন ইউএনসিএসসি, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন, এটি গৃহীত হয় 31 অক্টোবর 2003, তারপরেই কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রণীত হয়। হ্যাঁ, এটা এই বৈশ্বিকভাবে এটাকে গুরুত্বপূর্ণভাবে দেখার জন্য বাংলাদেশে কিন্তু এই জিনিস বাংলাদেশে এটা চালু করা হয় এবং কার্যকর হয় 14 ডিসেম্বর 2005 সালে, বাংলাদেশ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশ স্বাক্ষর করে 2007 সালে, এবং এখানে কিন্তু বিশ্বের 191টি দেশ স্বাক্ষর করেছে। জাতিসংঘের 193টি সদস্য রয়েছে, এখানে 191 দেশ স্বাক্ষর করেছে। জাতীয় শুদ্ধাচার কৌশল, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, এটি প্রণয়ন করা হয় 2012 সালে মন্ত্রী পরিষদ বিভাগ দ্বারা। লক্ষ্য হচ্ছে সততা ও নৈতিকতার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠা। সো আচরণগত উৎকর্ষ এবং সুশাসন প্রতিষ্ঠা দুটো উৎস। স্মার্ট বাংলাদেশ, সে 4টি উপাদান রয়েছে: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। আমরা লাস্ট স্লাইডে চলে আসছি। এখানে আমরা কালজয়ী 5 জনের 5টা উক্তি দেখব, এবং এগুলো হামেশাই পরীক্ষাগুলোতে আসে বিভিন্ন রকমের, তো আমরা একটু খেয়াল করি। বলছেন পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার টেন্ডস টু কারাপ্ট অ্যাবসলিউটলি, অথবা বাংলায় করলে হয় নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত হয়। জন অ্যাক্টন বলছেন এটা, তো নামের সাথেই কথাটা মিল রয়েছে। খুব অ্যাক্ট করেছেন তিনি, বিশাল অ্যাক্ট করেছেন, বিশাল কথাবার্তা বলেছেন যে যেই পাওয়ারটা অ্যাবসলিউট, সেই পাওয়ারটা অ্যাবসলিউটলি করাপ্টেড হয়, খুব খারাপভাবে করাপ্টেড হয়। যে রুশো যে কথাটা বলেছেন সেটা কম বেশি মানুষ জানি আমরা, যে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। ফ্রেডরিক হেগেল বলছেন যে মানুষ হও এবং মরে বাঁচো। রিচার্ড ক্রসম্যান বলছেন অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জনক হুমকি। এবার আমলাতন্ত্র, আধুনিক আমলাতন্ত্রের জনক কে? জনক হলেন ম্যাক্স ওয়েবার। কিন্তু রিচার্ড ক্রসম্যান বলতেছে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ কথা, তো এটা আমাদের রচনার জন্য হোক, বিভিন্ন জায়গায় লাগবে, যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবং আব্রাহাম লিঙ্কন যে কথাটা বলছেন, গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণ দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এটা মুখস্থ রাখতে হবে। এই 5টা উক্তি খুব জরুরি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিখিততে কাজে লাগানো যাবে। সে গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। গণতন্ত্র জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। তাহলে উদ্দেশ্য কি? জনগণের কল্যাণ। পরিচালিত হয় কার দ্বারা? জনগণের দ্বারা। শাসন ব্যবস্থাটা কেমন? জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, আব্রাহাম লিঙ্কন বলছেন। এবং নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত করে। লর্ড অ্যাক্টন বলছেন মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। কে বলছেন? যে রুশো বলছেন মানুষ হও এবং মরে বাঁচো বলছেন ফ্রেডরিক হেগেল, এবং অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ রিচার্ড ক্রসম্যান বলছেন। আমরা পুরোটা এবার একটু অ্যাট এ গ্লান্সে রিভিউ করে আসি একদম শুরু থেকে। কি কি আলোচনা করলাম? আমরা এট ফার্স্ট আলোচনা করছি নীতিবিদ্যা ও নৈতিকতার ভিত্তি। এখানে ইথোস এবং মোরালিটাস থেকে যে উৎপত্তি হয়েছে এটা দেখেছি। এরপর আমরা পরিণতিবাদী বা টেলিওলজিক্যাল এবং পরিণতি মুক্ত বা ডিওন্টোলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছি। উইলিয়াম লিলির আদর্শনিষ্ঠ বিজ্ঞান যে হচ্ছে নীতিবিদ্যা, সেটা নিয়ে আলোচনা করেছে। নীতিবিদ্যা 4জন প্রতিকৃত, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ইমানুয়েল কান্ট কি কি বলেছেন সেটাও দেখেছি আমরা। মূল্যবোধ স্থাপত্যের এখানে 3 জনের মতামত দেখেছি মূল্যবোধ সম্পর্কে। আইনের ভিত্তি হচ্ছে যে মূল্যবোধ, সেটাও দেখেছি। এবং এখানে মূল্যবোধের 2একটা বৈশিষ্ট্য দেখেছি, জাতীয় জীবনের দর্পণ স্বরূপ যে মূল্যবোধ, সেটাও দেখেছি। মূল্যবোধের বিকাশ দেখেছি পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে হয়। তারপর জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ জনকল্যাণ, সরকারের সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জবাবদিহিতা, এটা দেখেছি। সুশাসনের বিবর্তন দেখেছি। সুশাসন শব্দটি 1989 সালে শুরু হয়
তারপর আস্তে আস্তে কিভাবে বিবর্তিত হয় সেটা দেখেছি, এবং ম্যাকর্নির মতো সুশাসন বলতে কি বোঝায় সেটা দেখেছি। সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা এটাই, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের সম্পর্ককে বোঝায়। সুশাসনের স্তম্ভ ও উপাদান দেখি 4টি স্তম্ভ: দায়িত্বশীলতা, অংশগ্রহণ, স্বচ্ছতা, আইনি কাঠামো, বিশ্ব ব্যাংকের মতে। এবং সুশাসনের উপাদানগুলো দেখেছি ইউএনডিপির মতে, ইউএন এর মতে, বিশ্ব ব্যাংকের মতে, ইউএনএইচসিআর এর মতে। পূর্বশর্ত কি সেটা দেখেছি। 1 নম্বরের সুশাসন দেখেছি যে মূল ভিত্তি কি, মূল চাবিকাঠি কি, চালিকা শক্তি কি, গতিশীল করে কি, অন্তর্নিহিত শক্তি কোনটি, অন্তরায় কোনটি, এবং ফলাফলটা কি হয়। আইনের ধারণাতে দেখি 4 জনের মতামত আইন সম্পর্কে: এরিস্টটল, থমাস হবস, এবং জন স্টেইন, জন লক, ডাইসি। এবং আইনের উৎস দেখি জন স্টেইন 1টি উদ্দেশ্যের কথা বলেছেন, অধ্যাপক হল্যান্ড 6টি উৎসের কথা বলেছে, এবং ওপেনহাইম 7টি উদ্দেশ্যের কথা বলেছে। সাম্য স্বাধীনতা অধিকারের ক্ষেত্রে দেখেছি যে কোনটা কোন রকমের অধিকার সেটা দেখেছি, কোনটি মৌলিক অধিকার, কোনটি ব্যক্তিগত অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এবং আইনগত অধিকার, লিগাল ফ্রেম রাইট কোনটি। দর্শনের জনক মতবাদের মধ্যে রয়েছে জন লক, আধুনিক গণতন্ত্রের জনক জেনি বেনথাম, জন স্টুয়ার্ট মিল, আধুনিক উপযোগবাদের জনক ইমানুয়েল কান্ট, সার্বিক যুক্তিবাদের জনক ম্যাক্স ওয়েবার, আমলাতন্ত্রের জনক। মাস্টার মাইন্ডের মাস্টারপিসগুলো সম্পর্কে দেখেছি বার্নার্ড রাসেল, পাওয়ার, নিউ সোশ্যাল অ্যানালাইসিস, পলিটিক্যাল আইডিয়ালস, জন স্টুয়ার্ট মিল, অন লিবার্টি এবং ইউটিলিটারিয়ানিজম, থমাস হবস, লেভিয়াথান, জন রুসো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, মন্টেগু, দ্য স্পিরিট অফ লস, পিটার সিঙ্গার, এনিম্যাল লিবারেশন, এথিক্স ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, এগুলো লিখেছেন দেখেছি। বৈশ্বিক মানদণ্ড এবং জাতীয় শুদ্ধাচার এখানে দেখেছি ইউএনসিএসি, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট কারাপশন দেখেছি। জাতীয় শুদ্ধাচার কৌশল, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি দেখেছি। এবং স্মার্ট বাংলাদেশের 4টি উপাদান: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট দেখেছি। এবং কালজয়ী 5টি উক্তি লর্ড অ্যাক্টন, জেজক রুশো, আব্রাহাম লিঙ্কন, ফ্রেডরিক হেগেল এবং রিচার্ড ক্রসম্যান, এই 5 জনের বিখ্যাত যুক্তিগুলো রয়েছে, সেগুলো আমরা দেখেছি। এর মাধ্যমে আমরা আজকে যে আলোচনা সেটি শেষ করলাম। পরবর্তী যে আলোচনা যখন হবে, আবার আলোচনা কোনো বিষয়ে করব, তখন দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।